আজিম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে তোমাদের সামনে তুলে ধরব মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য যে আগামী তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম রয়েছে, সেখানে ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায়ে যে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে তোমাদের কি কি বিষয় পড়তে হবে, এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো। আশা করছি তোমাদের অনেকটা সাহায্য হবে এই ভিডিও থেকে। আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো চলো দেখা যাক কি বলা হচ্ছে এখানে। দেখো, মূলত ঔপনিবেশিক অরণ্য আইন ও সে বিষয়ে আদিবাসী সম্প্রদায়ের যে প্রতিক্রিয়া, এই চ্যাপ্টারের প্রথম টপিকের মধ্যে তোমাদের কিন্তু এটা ভালোভাবে পড়তে হবে। এখন আমরা জানব যে ঔপনিবেশিক অরণ্য আইন। দেখো, এটা মূলত 1865 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয়েছিল। তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে আদিবাসী সম্প্রদায় ছিল একটা ভারতীয় জনগোষ্ঠীর একটা বিশাল অংশ। তো তারা সাধারণত পার্বত্য ও অরণ্য এই দুটো অঞ্চলে অর্ধ স্বাধীনভাবে জমি চাষ ও জঙ্গলে কাঠ, ফলমূল প্রভৃতি ভোগ করত। বহু পরিশ্রমের মাধ্যমে তারা অনাবাদি যে জমি ছিল, পতিত জমিকে উদ্ধার করে তারা চাষের অধীনে নিয়ে আসে, অর্থাৎ তারা উর্বর করে তোলে জমিকে। সেই জন্য কী হলো, ব্রিটিশ সরকার, ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলে কোম্পানি এই সব অঞ্চলে তাদের পরিকল্পনা মতো ভূমি বন্দোবস্ত ও রাজস্ব ব্যবস্থা চালু করলো। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, ব্রিটিশ সরকার কিন্তু সুচতুরভাবে, সুনিপুণভাবে তাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তারা কিন্তু এই ভূমি বন্দোবস্ত এবং রাজস্ব ব্যবস্থাগুলো চালু করেছিল, যার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 1865 খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন চালু হচ্ছে। এর ফলে কি হবে? এর ফলে দেখা যাচ্ছে অরণ্য সন্তানরা তাদের চিরাচরিত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অরণ্যে জমিদার, মহাজন, খ্রিস্টান, মিশনারিদের আগমন ঘটছে। জমিদাররা তাদের কাছ থেকে ইচ্ছামতো কর আদায় করে নিচ্ছে। মহাজনরা তাদের দেনার দায়ে সর্বশান্ত করে এবং মিশনারিরা তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছে। এই যে একটা পরিস্থিতি, এই যে একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে আদিবাসী সম্প্রদায় বা উপজাতিরা, যার ফলে তারা কিন্তু সংঘবদ্ধভাবে এই সময় উপজাতি বিদ্রোহ সংগঠিত করছে। এবং শুধু তাই নয়, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পূর্ব পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই কারণে কিন্তু অসংখ্য কৃষক বিদ্রোহ দেখা দেয়। এবং এই যে কৃষক বিদ্রোহগুলো হচ্ছে, এগুলো কিন্তু মহাবিদ্রোহের যে পটভূমি সেটা কিন্তু তৈরি করে দিয়েছিল, অর্থাৎ প্রেক্ষাপটটা, ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছিল। তো মোটামুটি এরকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা সংগঠিত রূপ ধারণ করছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিদ্রোহ বা অভ্যুত্থান বা বিপ্লব, এই তিনটের মধ্যে কি পার্থক্য নিরূপণ করা যায়? দেখো, বিদ্রোহ বলতে বোঝা যায় যে যখন কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো বা বিরোধিতা করা, এটাকে বলা হয়। আর অভ্যুত্থান কি? যেটা হচ্ছে সমষ্টিগত বিদ্রোহ, তা অবশ্যই সশস্ত্র। যেমন আমাদের দেশে উদাহরণ হিসেবে তুমি দেখতে পারো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ। আর বিপ্লব হচ্ছে প্রচলিত ব্যবস্থার একটা আমূল পরিবর্তন, যেটা আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে, এবং আমেরিকার যে বিপ্লব হয়েছিল সেটা। যাই হোক, এটা হচ্ছে তোমার প্রতিবাদ, বিদ্রোহ বা বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায়ের প্রথম একটা ভূমিকা হিসেবে তোমরা দেখবে। দ্বিতীয় পার্টে আমি তোমাদের বলবো যে এখানে যে সমস্ত বিদ্রোহগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই দেখবে 1798 এবং 99 খ্রিস্টাব্দে মূলত মেদিনীপুর জেলায়
বা উত্তর পশ্চিম দিকে জঙ্গলমহল যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু একটা বিদ্রোহ হয়েছিল, যেটা প্রথম উপজাতি বিদ্রোহ হিসেবে আমাদের ইতিহাস পাঠ্য বইয়ে রয়েছে। সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। অ্যাকচুয়ালি এই চুয়ার বিদ্রোহটা কেন হয়েছিল, দেখো এইগুলো কিন্তু সবই আমি প্রথমেই বলেছি এগুলো হচ্ছে উপজাতি বিদ্রোহ, এবং এই বিদ্রোহগুলো হওয়ার পিছনে কিছু না কিছু কারণ ছিল। যেমন চুয়ার বিদ্রোহটা এটা কেন হয়েছিল, এখানেও কিন্তু স্থানীয় জমিদার এবং প্রজারা মোটামুটিভাবে দেখবে যারা জমিদার ছিল, প্রজা ছিল, ঠিক আছে, মহাজন ছিল, তারা কিন্তু সাধারণ যে উপজাতি সম্প্রদায়ের মানুষ তাদেরকে সর্বশান্ত করে দিয়েছিল। শুধু তাই নয়, এই সময় 1768 খ্রিস্টাব্দে ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, এবং এরপরে প্রায় 50,000 চুয়ার এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এরপর আবার দেখো 1771, 1783, 84 এবং 1790 খ্রিস্টাব্দেও কিন্তু এই বিদ্রোহটা আবার দেখা দিয়েছিল, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যখন লক্ষ্য করা গেছে বিদ্রোহের ব্যাপকতা সেটা হচ্ছে 1798 এবং 99 খ্রিস্টাব্দে দুর্জন সিংয়ের নেতৃত্বে এই বিদ্রোহটা সংগঠিত হয়েছিল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কোথায় হয়েছিল, বিস্তারটা কী ছিল। দেখো এটা মূলত মেদিনীপুর শহর এবং এর কাছাকাছি প্রায় 100টি গ্রামে এই বিদ্রোহটা কিন্তু বিস্তার লাভ করেছিল। বাঁকুড়া, বীরভূম, ধলভূমে ছড়িয়ে পড়েছিল। ওই জন্য তোমার এই বিদ্রোহটাকে অধ্যাপক নরহরি কবিরাজ বলেছেন যে চুয়ারদের বিদ্রোহ ছিল নিম্ন শ্রেণীর লোকেদের স্বতঃস্ফূর্ত এবং একটা ব্যাপক বিদ্রোহ। আর এই বিদ্রোহের মূল শক্তি ছিল যারা কৃষক ছিল। মোটামুটি এইটা একটা বিদ্রোহ হিসেবে দেখতে পারো। এরপরে দেখবে তোমাদের 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ হয়েছিল, যেটা তোমার দেবী সিংহ, হ্যাঁ, দেবী সিংহ রংপুরের ইজারাদার নিযুক্ত হয়ে জমিদার এবং প্রজাদের উপর অবিশ্বাস্য হারে কর ধার্য করছে, যা দেওয়ার কিন্তু ক্ষমতা তাদের ছিল না। এই কর দিতে অসমর্থ প্রজা ও জমিদারদের উপর নানা অত্যাচার চলত। তিনি ছোট বড় বহু জমিদারকে উচ্ছেদ করেছিলেন, এবং এই বিদ্রোহটা মূলত নুরুদ্দিনের নেতৃত্বে দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহটা হয়েছিল। এবং একটা কথা লক্ষ্য রাখবে যে এই বিদ্রোহের মধ্যে সবথেকে একটা পজিটিভ যে দিক ছিল সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম উভয় কৃষক সম্প্রদায় কিন্তু ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটাকে প্রতিহত করছিল। দেখো এখানে অনেক কটা বিদ্রোহ রয়েছে, এইগুলোকে আমি যদি তোমাদের শর্ট করে বলছি তাহলে তোমাদের ভিডিওটা অনেকটা মানে শর্ট হবে, কিন্তু যদি আমি গোটা চ্যাপ্টারটা বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি বলবো তোমাদের কোল বিদ্রোহ সম্পর্কে। দেখো কোল বিদ্রোহ কিন্তু একটা উপজাতি বিদ্রোহ, এটা হয়েছিল মূলত 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহটা কেমন ছিল, এর প্রকৃতি কেমন ছিল? দেখো এই বিদ্রোহের কারণ ছিল মূলত উচ্চহারে রাজস্ব নির্ধারণ, মহাজনদের শোষণ, আর রাজস্ব আদায়ের নামে কোলদের উপর যে সীমাহীন অত্যাচার, বেগার খাটানো তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তুলেছিল। একটা জিনিস মনে রাখবে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের পতাকা তুলে ধরে দেশের সাধারণ মানুষজন এবং দরিদ্র কৃষক শ্রমজীবী মানুষজন অতি সাধারণ অস্ত্র নিয়ে তারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। পরে শিক্ষিত মানুষরা তাদের সঙ্গে যোগদান করেছিল। এই একটা বিদ্রোহ ছিল। এই বিদ্রোহটা মূলত এখানেও কিছু নেতৃত্ব, যারা বিদ্রোহকে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন কিছু মানুষ, যেমন বুদ্ধ ভগত, জোয়া ভগত, তারপর হচ্ছে সুই মুন্ডা, এরা। আচ্ছা, এই বিদ্রোহে সীমাহীন নিষ্ঠুরতা লক্ষ্য করা গিয়েছিল। মানে বিদ্রোহের সংবাদ যখন ছড়িয়ে পড়ল সিংভূম, মানভূম, হাজারিবাগ, পালৌম জেলায় প্রভৃতি সর্বত্রই, তখন কিন্তু বিদ্রোহীরা সীমাহীন নিষ্ঠুরতা আশ্রয় নিয়েছিল। তারা জমিদার, জোদ্দার, শস্য ব্যবসায়ী, মহাজন, ইংরেজ কর্মচারী, এমনকি আদিবাসী নয় এমন কোনো মানুষই তাদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। তারপরে কি করছে ব্রিটিশ সরকার কিন্তু এই সময় বিদ্রোহকে দমন করার জন্য কলকাতা, দানাপুর, বেনারস, সম্বলপুর, পাটনা প্রভৃতি থেকে ক্যাপ্টেন উইলকিন্সের নেতৃত্বে সৈন্য পাঠিয়েছে, এবং গোলন্দাজ বাহিনীও পথে নামে হাজার হাজার আদিবাসী নরনারী শিশুকে তারা কিন্তু হত্যা করছে। এবং দেখা যাচ্ছে 1833 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ পুরোপুরিভাবে দমন করে নিচ্ছে ব্রিটিশ সরকার মোটামুটিভাবে। যাই হোক, তারা কিন্তু এই সময় ব্রিটিশদের কাছে নত স্বীকার করেছিল, অর্থাৎ বিদ্রোহকে দমন করা হয়েছিল। এই বিদ্রোহের কিছু ফলাফল ছিল, যেমন ফলাফলের মধ্যে তোমরা বলবে যে এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে এই অঞ্চলে প্রশাসনিক ব্যবস্থার কিছু পরিবর্তন প্রয়োজন,
এই জন্য তারা উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি নামে একটা ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয় 1834 খ্রিস্টাব্দে। আর ব্রিটিশ আইন কানুন এ সময় স্থির হয় যে ব্রিটিশ আইন কানুন কার্যকর হবে না, আদিবাসী এলাকার জন্য স্বতন্ত্র একটা নিয়মকানুন প্রবর্তিত হয়। এরপরে আমরা আসবো 1819 খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ। এটাও একটা বিদ্রোহ হয়েছিল, উপজাতি বিদ্রোহ। এবং এই এই যে বিদ্রোহগুলো হচ্ছে, এখানের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, যেটা 1855 এবং 56 খ্রিস্টাব্দে হয়েছিল। দেখো, সাঁওতালরা হচ্ছে কঠোর পরিশ্রমী আদিবাসী সম্প্রদায়, যারা হচ্ছে কৃষিজীবী সম্প্রদায় ছিল। এরা বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর, পালৌমো প্রভৃতি অঞ্চলে কিন্তু তারা বসবাস করত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সেখানকার কৃষিকাজ করত। চিরস্থায়ী বন্দোবস্ত যখন চালু হচ্ছে ব্রিটিশ সরকার, তখন এই সময় এই অঞ্চলগুলিতে কোম্পানি রাজস্বের অধীনে আসে এবং এই সময় দেখা যায় জমিদার এবং কোম্পানির কর্মচারীরা অত্যাচার করে এই অঞ্চল ত্যাগ করে রাজমহল পার্বত্য অঞ্চলে অর্থাৎ মুর্শিদাবাদের একাংশে বনভূমি পরিষ্কার করে সেখানে বসবাস ও কৃষিকাজ শুরু করছে। তারই নাম দিচ্ছে পাহাড়ের প্রান্তদেশ বা দামিনীকোহ। এই একটা ভালো প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে। এই বিদ্রোহেরও কিছু কারণ ছিল, যেমন পূর্বতন বিদ্রোহগুলো কারণগুলো আমি তোমাদের বলেছি। আর এই বিদ্রোহের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন যেমন সিধু কানু, তারপর চাঁদ, ভৈরব, এরা বীর সিং, কালব, প্রামাণিক, ডোমন মাঝি ইত্যাদি। এবং মোটামুটিভাবে এই বিদ্রোহটাকে ব্রিটিশ সরকার 1856 খ্রিস্টাব্দে দমন করেছিল। এরপরে আসবো আমরা 1899 থেকে 1899 খ্রিস্টাব্দে তোমার মুন্ডা বিদ্রোহ। এটাও একটা বিদ্রোহ যেটা 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতগুলো বিদ্রোহ কিন্তু রয়েছে। এরপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, যেটা 1763 থেকে 1800 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে তোমাদের দেখা যাবে যে বাংলায় ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন হয়েছিল। তোমরা এই বিদ্রোহগুলো আমি তোমাদের পরের ভিডিওতে বলবো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা কেমন হলো নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তুলে ধরেছি। যদি তোমাদের মনে হয় যে এই প্রশ্নগুলো তোমাদের লাগবে, তোমাদের পরীক্ষার জন্য হেল্প হতে পারে, তাহলে তোমরা অবশ্যই আমাকে পিডিএফের জন্য যোগাযোগ করবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করব।